বর্ষাকাল এখনো অবধি পড়েনি, একটুখানি বৃষ্টিতেই রাস্তার অবস্থাটা দেখুন। কেউ বলবে যে এটা ঢালাই রাস্তা। বিশেষ করে জানেন এখন ধান কাটা হচ্ছে বলে ওই ট্রাক্টরের পায়ের কাদা পড়ে পড়ে এই রাস্তাঘাট এতটা নোংরা হচ্ছে। এদিকে কাকিমা ভেতরে নাতা দিচ্ছে বলে বালতিটা বের করে দিয়েছে। চলুন এরপর এই বালতি ঘটি সব নিয়ে যাই আর বালতিতে করে জল নিয়ে এসে চাটা বসাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার, সকাল এখন 7টা। ওই বাড়িতে চা করা হয়েছে, তবে এখনো মুড়ি খাওয়া কারোরই কমপ্লিট হয়নি। বাবা বলছে ধানগুলো তুলি, তারপরে মুড়ি খাওয়া দাওয়া করব। আমাদের ছাদের উপরে যে ধানগুলো মেলা ছিল, গতকাল দুপুরবেলা যখন মেঘ মেঘ করছিল, ধানগুলো এমনিতেই শুকিয়ে গেছিল, তখন ওই ধানটা নামিয়ে নেওয়া হয়েছিল। এরপর এই যে উঠানের ধানটা আবারও ছাদে নিয়ে যাওয়া হচ্ছে। বাবা এবং মেজো কাকু দুজন মিলে এই ধানটাকে উপরে নিয়ে যাচ্ছে। আর কাকিমা না একাই ধানটা কুড়াচ্ছিল, তবে কাকিমার অনেকটা করে সময় লাগছিল। দুটো বস্তা একসাথে কিভাবে কুড়াবে বলুন। মা ওদিকে গেছে দোকানে, আমার এদিকে ঝাটপাট হয়ে গেছে, ফাঁকাই বসেছিলাম। সে কারণে আমিও আজকে ধানের কাজে লাগলাম। দুজন মিলে ধানটা কুড়িয়ে দিচ্ছি বলে খুব তাড়াতাড়ি বস্তাগুলো ভর্তি হয়ে যাচ্ছে। আর বাবা কাকা যখন আসছে তখন এই ধানগুলো নিয়ে যেতেও পারছে। তো এই যে দেখুন, প্রথমে যতগুলো পারলাম হাতে করে ভর্তি করলাম, তারপরে বাকিটা এই বালতিতে ধান দিয়ে দিয়ে ভর্তি করে দিলাম। শেষের কয়েক বস্তাতে এই যে ছোট কাকুও হাত দিয়েছে, এটা হচ্ছে লাস্ট বস্তা। এই বস্তার ধানটা এই যে মিলিয়ে দিলেই হয়ে যাবে। এদিকে বাবা আরে ধানগুলো ছড়াতে ছড়াতে মিলেও দিচ্ছে। পুরো ছাদ জুড়ে এই যে ধানগুলোকে মেলা হচ্ছে, যাতে করে একটু পাতলা করে মেলা হয় আর ধানটা যেটুকু ভিজেছে গতকাল রাত্রে সেগুলোও শুকিয়ে যায়। খুব বেশি ভিজেনি, এক পাশটা একটুখানি ভিজেছিল, সেগুলোই একটু ভালো মতো ছড়িয়ে ছড়িয়ে মিলে নিতে হচ্ছে। সত্যি বলতে এই ছাদ ভর্তি ধান দেখে এত মনে খুশি লাগছে, কি বলবো আপনাদের। এই যে ধানগুলোকে মিলছি, এত ভালো লাগছে। মাঝ বরাবর ধানটা একটু বেশি মোটা করে মেলা রয়েছে, সেগুলোই পায়ে করে নিয়ে গিয়ে ওই যে ধারগুলোতেও মিলে দিচ্ছি। ধারের দিকটা একটু বেশি পাতলা হয়ে গেছে। একটু পর করে এই পুরো ছাদটা রোদ্দুরে ভর্তি হয়ে যাবে। এখন এই যে একটুখানি ছাওয়া পড়ছে, একটু পর করে ওই ছাওয়াটুকুও থাকবে না। আগের দিন তো বৃষ্টি হয়েছে, সে কারণে ত্রিপলটা ভিজে গেছে। তো ত্রিপলটা এই যে মেজো কাকু নিয়ে এলো ছাদে। এখন বাবা মেজো কাকু মিলে দুটো ত্রিপলই এই ধারগুলোতে মিলে দেবে। আমার বন্ধুদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন রইল, আপনাদের কাদের বাড়িতে এই সিজনের চাষটা হয়েছে, আর হয়ে থাকলে বাড়িতে ধান এসেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের তো এখন অবধি ধান আসছে, এই যে একের এক আসছে আর একের এক শুকিয়ে শুকিয়ে নিচেতে রাখা হচ্ছে। এবছর বাবা ভাবছে একটা মোড়াই বানাবে, দেখা যাক কত দূর কি হয়। বাড়িতে একটা মোড়াই থাকলে দেখতে খুব ভালো লাগে বলুন। চলুন এরপর নিচেতে যাই, দেখি আজকে দুপুরে রান্না বান্নার জন্য কি কি সবজিপাতি কাটা হবে। আগের দিন সন্ধ্যাবেলা অল্প করে পনির বানিয়েছিলাম, যেটা আপনারা আগের দিনের ভিডিওতেই দেখেছেন। তো ওই তরকারি তো হবেই, সাথে করে আরও তো কিছু করতে হবে। সেই সব কিছু কাটাকুটি করে নিয়েছি। এই যে আজকে হবে ভেন্ডি ভাজা, আর পনিরের তরকারির জন্য আলুটা একটু বড় বড় করে কেটেছি। আর এখানে মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো রয়েছে। আর অল্প করে মসুর ডাল করা হবে। আর এই যে পনিরের তরকারিটা কিন্তু শুধু আলু দিয়ে করা হবে না, একটু কাবলি চানাও দেওয়া হবে। সবজিপাতি সব কাটা ধোয়া হয়ে গেছে, এরপর মুড়ি খাওয়া দাওয়া করব। আজ মুড়ি খাওয়ার জন্য সেরকম কিছুই বানাইনি, অনেক দিন হয়ে গেল টমেটো মুড়ি চানাচুর খাওয়া হয়নি। তো এখানেই খুঁজছি একটা ভালো টমেটো। টমেটোগুলো এখন সেরকম ভালো হচ্ছে না, রোদ পাকা টমেটো, একদিকটা সাদা একদিকটা লাল। এই যে অনেক খুঁজে একটা টকটকে টমেটো পেলাম। দাদু চানাচুর দিন 10 টাকা, 10 কেজি। লুজটা ভালো বলুন। ওরে বাবা, না না 10 টাকার দিন, সিরিয়াসলি নিয়ে নিচ্ছে। খদ্দের প্রথমে তো বৌদি নাকি, দাদু কেমন করে দোকান দিচ্ছে সেটাই তুলছি। হ্যাঁ, আপনি বলছেন কথাটা, বলবে তো যে বাস থেকে কে বললো তাকে একটু দেখাতে, সেই জন্য আগে থাকতে দেখিয়ে দিচ্ছি। ও বাবা, দাদু আবার টাকা শুকাতে দিয়েছেন নাকি? ভালো, দাদু টাকা শুকাচ্ছে। এত বৃষ্টি হয়েছে, সব ভিজে গেছে টাকাগুলো। দশ টাকার দিন। এই তো যাচ্ছে, এত কাদা রাস্তায় টোটো যাচ্ছে না, ওটাই ব্যবস্থা করছে, কিসে যাবে কি জানি। সেই তো নিন দাদা, শুকিয়ে গেছে প্রায়। দেখো না, একদম শুকিয়ে গেছে।
একদম ভালো শুকিয়েছে। টমেটো, মুড়ি, চানাচুর, একটা ছোট্ট মতো পেঁয়াজ দিয়ে বেশ ভালো মতোই মুড়ি খাওয়া দাওয়া করলাম। আর তারপর দেখুন বাসনপত্র ধুয়ে এখন ওই ধারের ঘরে রাখতে যাচ্ছি। চায়ের কেটলি ধরা কাপড়টা মা ধুয়ে রেখেছিল, ওটাও শুকিয়ে গেছে, সাথে করে নিয়ে যাচ্ছি। বাসনপত্র ওই বাড়িতে রেখে এসে এই বাড়িতে বেশ কিছুক্ষণ বসেছিলাম। আজকে কাকিমাকে বললাম প্রথমে ভাত বসাতে, ভাতের হাঁড়িতেই তাহলে মুসুর ডালটা সেদ্ধ হয়ে যাবে, সে কারণেই মূলত প্রথমে ভাত বসাতে বললাম। তো কাকিমা ওদিকে ভাত বসাচ্ছিল আর আমি ততক্ষণ একটুখানি সুব্রতর সাথে কথা বলছিলাম। আর তারপর দেখুন এখন ওই 10টা 15 মতো বাজে, এই সময় আমার স্নান করা হলো। স্নানের পরে ঠাকুরকে ধূপ দিয়ে জপটাও সেরে নিয়েছি। আর তারপর দেখুন ভিজে জামা কাপড়গুলো আজকে উঠানের তারাটাতেই মিলে দেবো। আজ আর উঠানে ধান নেই, এমনি একপাশে লঙ্কা মেলা রয়েছে, তবে ধান নেই তো জল পড়বে, অসুবিধাও হবে না, সেই কারণেই উঠানেই মিলে দিলাম। কই দাও, আমাকে দাও। এই যে দেখুন কি সুন্দর জমেছে। হ্যাঁ ভালো জমেছে, কার্তিকের উপর পিস পিস করে। হ্যাঁ হালকা ভাজতে হবে। চলো এটার উপর নিয়ে যাই, তারপর পিস পিস করে কাটি, খুলে পরে দেখাচ্ছি ওখানে গিয়ে কেমন জমেছে। ওদিকে কাকিমার ভাত ফুটে গেছে, এরপর আবার আঁচ দেবে, তারপরেই আমাকে রান্নাটা বসাতে হবে। সে কারণে পনিরটা কাটার আগে এই যে চানা আর আলু অল্প লবণ দিয়ে সেদ্ধ করতে বসালাম। যতক্ষণ আঁচ আসবে ততক্ষণে 2টো সিটিও পড়ে যাবে, আর এদিকে আমার পনিরটাও কাটা হয়ে যাবে। এই যে কাঠবোর্ডটা নিয়ে এসেছি আর চাকুটাও নিয়ে এসেছি, চাকুই করেই পনিরটা কাটতে বেশ সুবিধা হবে, বটিতে করে কিভাবে কাটবো বলুন তো। এই যে কি সুন্দর জমেছে দেখুন, তবে জাতাটার এক পাশটা একটু খাল মতো ছিল বলে ওদিকটা দেখুন কেমন খাল হয়ে গেছে। যাই হোক এরপর পিস পিস করে কাটবো। ভীষণ ভালো জমেছে জানেন, একদম দোকানের পনিরের মতো খেতে। আর কি বলবো, একটু পরেই জানতে পারবেন কেমন খেতে হয়েছিল। তো এই যে দেখুন এখন পিস পিস করে কাটছি, আর এই কাটার মুহূর্তটা আমার কাছে ভীষণ স্যাটিসফাইং, এত ভালো লাগছিল কি বলবো, মনে হচ্ছিল আস্তে ধীরে শুধু কেটেই যায়, এতটাই ভালো লাগছিল, আমার খুব মজা লাগছিল। বাড়িতে পনির তৈরি করার ইচ্ছাটা আমার বহুদিনের ছিল জানেন, তবে ওই যে অল্প ছানাতে তো করা যাবে না, কারণ আমাদের বাড়িতে অনেকগুলোই সদস্য, সে কারণে একটু বেশি করে দুধের প্রয়োজন, আর অতটা দুধ একসাথে জোগাড় করতে পারছিলাম না, সেই কারণেই মূলত করা হয়নি। এখন বাড়িতে গরু রয়েছে আর বেশ অনেকটা করে দুধও দিচ্ছে, ওই দুধটা তো এখন কেউ খাচ্ছে না, সে কারণে মূলত আজকে পনির বানানোর ইচ্ছাটা পূরণ করতে পারলাম। সত্যি ভীষণ ভালো হয়েছে, একদম কিউব কিউব। দেখুন এদিকে আমার পনির কাটা হয়েছে আর উনানে আঁচটাও চলে এসছে। কড়াইটা বসিয়ে দিলাম একটু জল কাপড় দিয়ে মুছে, আর তারপর দেখুন বেশ খানিকটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণ হলুদও দিয়েছি, এতে করে পনিরের ওপরে কালারটা একটু ভালো আসবে। প্রথমে পনিরটাই ভাজবো। তেলটা খুব ভালো মতো গরম হয়েছে, একদম ধোয়া উঠেছে, সেই সময় পনিরটা দিয়েছি। একটু ভয় হয়েছিলাম জানেন, যে তেলটা যদি ঠান্ডা থাকে আর যদি পনিরটা দিয়ে দিই কড়াইয়ে লেগে গেলে মুশকিল। তো ভালো মতো গরম হওয়ার পরেই এই যে পনিরটা দিলাম, একটুও কড়াইয়ে লাগেনি দেখুন, আর কি সুন্দর কালারটা আসছে দেখুন। খুব বেশি ভাজবো না, তাহলে ভীষণ শক্ত হয়ে যাবে। ওই হালকা কালারটা চেঞ্জ হয়েছে, আর সেই সময়ই দেখুন নামিয়ে নিচ্ছি। যখন পনিরটা কাটছিলাম তখনই আমি কাঁচাতেই 2 পিস খেয়েছিলাম, ভাজাতেও আবার 2 পিস। এই সময় আমার একটা প্রবাদ মনে পড়ছে, ওই বলে না যে বেড়ালকে দিয়েছে মাছ ভাজতে, বা বেড়ালকে দিয়েছে মাছের দায়িত্ব, সেটা হয়ে গেছে জানেন। আমার এটা এতটাই পছন্দ যে টুপটুপ করে কয়েকটাই খেয়ে নিয়েছি। যাই হোক সব পনিরগুলোই ভেজে তুলে রাখলাম। এদিকে কড়াইয়ে একদম আগুন জ্বলে গেছে বলতে পারেন, মানে এত গরম হয়ে গেছিল, ধোঁয়া এত উঠছিল কি বলবো। আর কড়াইটা একটুও পুড়েনি, তো সে কারণে ওই তেলেই আমি এই যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম, অল্প 5 ফোড়ন দিয়ে ভেন্ডিগুলো দিয়েছিলাম। আর তারপর দেখুন এখন লবণ হলুদ দিচ্ছি, কারণ ভীষণ গরম হয়ে গেছিলো কড়াইটা, এই ভেন্ডিগুলো দিয়ে একটুখানি ঠান্ডা করলাম। ঢাকা চাপা দিয়ে ভেন্ডিটা ভালো মতো ভেজে নিয়েছি। এই যে এই সময় একটু পোড়া পোড়া কালারটাও চলে এসছে, আর বেশ ভালো ভাজাও হয়ে গেছে। ওদিকে প্রেসার কুকারে 2টো সিটিও পড়ে গেছে অনেকক্ষণ। চলুন আলুটা এরপর বের করে নিয়ে আসি, কারণ এই আলুটা একটুখানি ভাজবো। প্রেসার কুকারের বাষ্পটা বের করে করে এই যে আলুটাকে বের করলাম। এখনো পর্যন্ত প্রেসার কুকারে চানাটা রয়েছে, শুধুমাত্র আলুগুলোই নিয়ে এলাম। চানার সাথে আলুটা সেদ্ধ করেছি বলে আলুটারও একটা ভীষণ সুন্দর টেস্ট চলে এসছে জানেন। সেদ্ধ আলুটাও 1 পিস খেয়ে দেখলাম, ভীষণ ভালো লাগছিল। অল্প হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব, যাতে করে ওপরে একটা কোটিং পড়ে যায়। যারা ভাজা আলুর তরকারি খেতে ভালোবাসেন অথচ আলুর ভেতরটা ভাজলে খুব ভালো সেদ্ধ হয় না, তারা একবার আলুটাকে সেদ্ধ করে নেবেন, তারপরে একটু ভালো করে ভাজবেন, দেখবেন ভীষণ ভালো স্বাদ হয় আর ভেতর পর্যন্ত সেদ্ধও হয়ে যায়। তবে সেদ্ধ আলুটা সবসময় হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। যাই হোক আলুটা ভেজে তুলে রাখলাম, ওই যে পনিরের বাটিটাতেই তুলে রেখেছি। আর তারপর ওই তেলেই আরও একটুখানি তেল দিলাম, আর একটু বেশি করে চিনি দিলাম, অন্যদিন যতগুলো দিই তার থেকে একটুখানি বেশি। আর তারপর এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আজকে পেঁয়াজটা অন্যরকমভাবে কুচিয়েছি, এইভাবে পনিরের তরকারির পেঁয়াজ কুচালে বেশ ভালো লাগে।
আর তারপর দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কাসুরি মেথি। মেথিটাকে একটু নাড়িয়ে চাড়িয়েই রসুন ছেঁচাটা দিয়ে দিলাম। আর তারপর রসুন পেঁয়াজ একটু ভালো করে ভাজলাম। যখন ভীষণ ভালো একটা গন্ধ বের হচ্ছিল তখন দিলাম টমেটো আর আদা জিরে বাটা। এরপর এই টমেটো আদা জিরে বাটাও একটুখানি ভেজে লবণটা দিলাম, কারণ ভীষণ তেল ছিটে হচ্ছিল। একটু লবণ দিয়ে দিলে আদাটা খুব বেশি ছিটে না। পেঁয়াজটা যতক্ষণ না পোড়া পোড়া হবে ততক্ষণ এগুলো ভাজবো। খুব বেশি পুড়িয়ে ভাজলে কিন্তু পেঁয়াজের স্বাদটা একদম চলে যাবে। তো এই যে দেখুন মোটামুটি ভেজে নিয়েছি। আর তারপর হলুদ আর লঙ্কার গুঁড়ো আর অল্পখানি লবণ দিলাম, কারণ প্রথমে একবার লবণ দিয়েছি। আর তারপর সেদ্ধ চানাটাতেও লবণ দেওয়া আছে। তারপর জল দিয়ে এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এই সময় টমেটোটাও গলে গেছে আর মশলার মধ্যে একটা ভীষণ সুন্দর কালারও চলে এসেছে। হলুদটা একটু বেশি করেই দিয়েছি, কারণ সেদ্ধ চানাটাতে হলুদ দেওয়া নেই। তারপর আরও একটুখানি জল দিলাম। এরপর এই জল দেওয়া মশলাটাতে ওই পনির আর আলুটাকে কষাবো। মশলাটা একটু ভালো মতো কষালে কালারের সাথে সাথে স্বাদটাও বেড়ে যায়। এই যে প্রথমে যখন আমি আলু পনিরটা দিলাম তখন কিন্তু মশলার কালারটা দেখুন একদম আলাদা। ভালো মতো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরের কালারটা দেখুন একদম পুরোপুরি চেঞ্জ। এই কালারের সাথে সাথে স্বাদটাও বেড়ে যায়। এদিকে আমি অপেক্ষা করছিলাম মায়ের গরম মশলা আনার জন্য, তবে দেখছি কড়াইটা লেগে যাচ্ছে আর আলুটাও বেশি সেদ্ধ হয়ে যাচ্ছে। সে কারণে দিয়ে দিলাম চানা আর জল। আর অল্প চানা আমি একটু ম্যাশ করে নিয়েছি, ওই ম্যাশ করে নেওয়া চানাটাও দিয়ে দিলাম। যেহেতু প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করেছিলাম ভেতর পর্যন্ত একদম সেদ্ধ হয়ে আছে, আর ভাজার কারণে ওপরে একটা কোটিংও রয়েছে। এই যে কি ভালো সেদ্ধ হয়েছে দেখুন। আলু পনির তো ভালো মতো কষানো আছে। আর একটুখানি জল দিলাম যাতে করে চানার মধ্যেও মশলাটা প্রবেশ করে। একটু যখন ঝোলটা ফুটেছে তখন এই যে মা সবজি মশলাটা নিয়ে এলো। একটুখানি সবজি মশলা এই সময় দিয়ে দিলেও হবে, কষানোর সময় দিলেও ভালো হতো, তবে ঝোল ফোটার সময় দিলেও এটা স্বাদটা খুব ভালো লাগে। খুবই সামান্য পরিমাণ দিয়েছি, কারণ খুব বেশি মশলার গন্ধ তরকারিতে আমার একদমই পছন্দ নয়। একটু ঝোল ঝোল রাখবো তরকারিটা। এই যে ভালো মতো ফুটে গেছে। নামানোর আগে দাঁড়ান একটু টেস্ট করে দেখি। সবই ঠিকঠাক আছে, আমিও টেস্ট করলাম, কাকিমাকেও টেস্ট করালাম। আর তারপর দেখুন এখন নামিয়ে নিচ্ছি। বেশ অনেকটাই তরকারি তো, 2টো বাটিতে করে নামাবো। এই বড় বাটিটাতে দুপুরের জন্য, দুপুরে একটু বেশি খাবে সে কারণে বেশি করে নামিয়েছি। কি সুন্দর তরকারির কালারটা এসেছে দেখুন। খেতেও হয়েছিল দুর্দান্ত। বড় বাটির তরকারিটা পাশেই নামিয়ে রেখেছি। আর তারপর দেখুন আরেকটা ছোট বাটি দিলাম, এটাতে রাত্রের জন্য খুবই সামান্য পরিমাণে নামিয়ে দিচ্ছি। দুপুরের যদি বাড়ে তাহলে আবার ওটা রেখে দেওয়া হবে এটাতে। এই যে আমি একটা আলাদা বাটিতে করে তুলে রাখছি। আজ তো ভাত বসানোর পরে রান্না বসিয়েছি, এ কারণে আমারও তরকারি খাওয়ার প্রতি একটা ইচ্ছা রয়েছে। তার উপর আমার পছন্দের তরকারি বাটিতে করে রেখেছি, ঠান্ডা হোক তারপর খাবো। আমি আর উনান সাল থেকে উঠিনি আজকে। কাকিমায় তরকারিগুলো ঘরেতে রেখে এলো। তারপর দেখুন কড়াই ধুয়ে আবারও ডালটাকে বসিয়ে দিয়েছি। ডালে শুধুমাত্র আমাদের পেঁয়াজ দেয় আর লঙ্কা ফোড়ন দেয়, তো ওই 5 ফোড়ন, লঙ্কা ফোড়ন আর পেঁয়াজটা দিয়েছি। আর তারপর হলুদ দিলাম আর লবণও দিয়েছি। আর তারপর দেখুন এখন ডাল সেদ্ধটা ঢেলে দিলাম। এই ডালটা একটু কালো কালো দেখতে, কারণ এটা ঘরের মুসুর ডাল। কেনা মুসুর ডালটা একটু লাল মতো দেখতে হয়, তবে এটা ঘরের ডাল বলে এরকম কালারটা। গলে গেছে নাকি মিষ্টু? গলে যাচ্ছে। এদিকে আইসক্রিমটা দেখাও তো। এই যে মিষ্টু আমার জন্য আইসক্রিম নিয়ে বসে আছে, তবে আমি সেই থেকে রান্নাই করছি। চলুন ডালটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি আইসক্রিমটা খাই। মিষ্টু দাদু আজকে বাড়ি গেছে, তো সেই টাকাতেই মিষ্টু আজকে সকলকে আইসক্রিম খাইয়েছে। আমার ভাগের আইসক্রিমটা একদম গলে গেছিলো জানেন। যাই হোক, ডালটা হয়ে গেছে, নামিয়ে রেখে এলাম। আর তারপর হবে তিলের বড়া। এটা তো আপনাদেরকে বলাই হয়নি। এই তিলের বড়াটা আসলে আমি করবো না, সে কারণে আমি ভুলে গেছি। এটা কাকিমা বানাবে। কাকিমার হাতের এই তিলের বড়াটা আমার খুব পছন্দের। যে কোনো বড়া খুব বেশি আঁচে ভাজলে তো ভালো ভাজা হয় না, আর এই সময় উনানের আঁচটা বেশ রয়েছে জানেন। সে কারণে কাকিমা উনানের মোয়ানটা দেখুন একদম ভালো মতো দাওয়া দিয়ে দিয়েছে। আর তারপর তিলের বড়াগুলো ভাজছে। প্রথমে গোল গোল করে দিল, তারপরে তেলের ঢাকাটায় করে ভালো শেপ দিয়ে দিচ্ছে। চলুন কাকিমা এদিকে তিলের বড়া ভাজুক, আমার রান্নাবান্না শেষ। কড়াই ধোয়া জলটা যে বাটিতে করে রেখেছিলাম দৈনন্দিনের মতো আজও সেই জলটা ফেলতে যাচ্ছি। এদিকে রাস্তাঘাটের অবস্থাটা দেখুন। ধান কাটা মেশিন এবং ট্রাক্টরগুলোর কারণে রাস্তাঘাট পুরো কাদা কাদা হয়ে গেছে। কেমন জানি দেখতে লাগছে সত্যি। কবে যে ধান কাটাটা শেষ হবে কি জানি, সেদিন হয়তো ভালো লাগবে। শুধু খেয়ে পরে বলবে কেমন লাগছে, ভালো খারাপ তোমার যেটা মনে হবে সেটা বলবে। তোমার যদি কিছু কম মনে হয় বলবে, একদম অনেস্ট রিভিউ দাও। গরম? হ্যাঁ খুব গরম, ওই জন্য তো বললাম চামচটা আনতে। দারুণ, সত্যি দারুণ তো। তুমি তোমার পনির খাও না, শুধু কলাই আর আলু খাচ্ছে। চলো আমিও খাই এরপর। সত্যিই দুর্দান্ত হয়েছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছে পনিরের তরকারিটা। আমিও একটুখানি খেলাম। আর তারপর যে কটা রান্নার বাসনপত্র বেরিয়েছিল সেই বাসনগুলো নিয়ে চলে এলাম কলতলায়। তরকারির সাথে সাথে 2টো তিলের বড়াও খেয়েছি, সে কারণে একটু জল তেষ্টা লাগছিল। কলতলাতে এসে এই যে একটুখানি জল খেলাম প্রথমে।
এই যে ডালের ঘটিটা যেটাতে করে ডাল সেদ্ধ করা হয়েছিল সেটা এখন মাজবো না, 1 ঘটি জল কুড়িয়ে এই যে ভিজতে দিলাম, ওটা ভালো মতো ভিজুক, দুপুরে বাসন মাজবো তখন ওটাও মেজে নেব। এমনি যে কটা বাসনপত্র নিয়ে এসেছি সেগুলো এই যে মেজে নিয়েছি। এই কটা বাসন আর পাম্প চালাবো না, কল পাম্প করে করে বাসন কটা ধুয়ে নেব। চলুন এরই মাঝে আপনাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। এক বন্ধু কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার ভিডিও না দেখলে আমার মনটা ভালো লাগে না। আমার ভিডিওর মাধ্যমে তোমাদের মনে যে আমি এতটা জায়গা করে তুলতে পেরেছি, এতে করে আমারও ভীষণ আনন্দ লাগছে। আরেক বন্ধু জানতে চেয়েছিল যে আমি ওয়াইটি স্টুডিওতে ভিডিওটা আনলিস্টেড করে রাখি নাকি পাবলিক করি। আমি আনলিস্টেড করে রাখি, সময় হলে পাবলিক করে নিই। যাই হোক, বাসনপত্র ধোয়া মাজা করে কলতলাতেই রাখলাম, এরপর একটুখানি রেস্ট নেব। সময় এখন দুপুর 1:30। এই সময় এলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। কী কী রান্না আপনাদেরকে তো দেখিয়েছি, সাথে করে মা 1 বাটি আচার এনেছে, ওটাও সকলে মিলে খাবো। এই যে পনিরের তরকারিটা দিয়েই খাওয়া দাওয়া শুরু করলাম। আজ আর আমি ডাল নিয়ে নিই, এই তরকারিটা দিয়েই খেয়ে নিয়েছি। রান্নাটা সকলেরই ভীষণ পছন্দ হয়েছে, অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিয়েছে, আর এতে করে আমারও বেশ খুশি লাগছে। বিকাল এখন 5:45, ছাদের উপরে এলাম ভিডিও আপলোড দেওয়ার জন্য। বেশ অনেকক্ষণ আগেই এসেছি, তবে এই মুহূর্তে সানসেটটা এত সুন্দর লাগছে, এই যে দেখুন কি ভালো লাগছে না, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। হঠাৎ করেই চোখ পড়লো, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। সূর্যটা যত অস্ত যাচ্ছে ততই ওর সৌন্দর্য বাড়ছে। কি যে ভালো লাগছে, জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে, তবে খালি চোখে ভীষণ সুন্দর লাগছে, দারুণ দারুণ। চলুন আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।